ওয়েলকাম TWS একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাস 19 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমাদের 18খানা আলোচনা অর্থাৎ 18টা আলোচনা ক্লাস তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে 2024-এর টেট সম্ভাবনাকে লক্ষ্য করে কিন্তু আমরা এই আলোচনাগুলো চলছে। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে তার অ্যানালাইসিসের সাথে সাথে বিভিন্ন কনসেপ্ট কিভাবে উত্তর করতে হয় সে সম্পর্কে আমরা কিন্তু ধারণা দিচ্ছি। তাহলে চলো আমরা শুরু করি। তার আগে দেখে নাও আমাদের TWS একাডেমি অ্যাপে কিন্তু পেইড ব্যাচ অলরেডি শুরু হয়েছে। তোমরা যারা এনরোল করনি বা জয়েন করনি তারা অবশ্যই কিন্তু এটা জয়েন করে নেবে। সেখানে টেট ফাউন্ডেশন 2024 এইভাবে কিন্তু এখানে ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে এবং সেখানে পিডিএফ, মক টেস্ট এবং এক্সপার্ট টিচার দ্বারা ক্লাস কিন্তু করানো হচ্ছে। অলরেডি ব্যাচটা চলছে, তোমরা যারা জয়েন করোনি তারা অবশ্যই কিন্তু জয়েন করে নেবে। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেন দেখে নেই। কোশ্চেনগুলো আমি বারবার বলে থাকি যে আমাদের এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা মক টেস্ট হিসাবে নেবে 30খানা। সেখানে নাম্বারিং করে তার পাশে এ অথবা বি বা অথবা সি অথবা ডি যেটা সঠিক উত্তর হবে সেটা পাশে লিখবে এবং আমি যখন আনসার করব তার পাশে সঠিক অথবা ভুল চিহ্ন দিলে কিন্তু সেখানে তোমাদের একটা মক টেস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে চলো আমরা শুরু করি। নিম্নলিখিত কোনটি সঠিক? মানসিক স্বাস্থ্যবিদ্যা হলো প্রক্রিয়া এবং মানসিক স্বাস্থ্য হলো তার ফল, এটা সঠিক? নাকি মানসিক স্বাস্থ্য হলো প্রক্রিয়া এবং মানসিক স্বাস্থ্যবিদ্যা হলো হলো প্রক্রিয়া, মানে স্বাস্থ্য হলো প্রক্রিয়া এবং মানসিক স্বাস্থ্যবিদ্যা হলো প্রক্রিয়া। মানসিক স্বাস্থ্যবিদ্যা এবং মানসিক স্বাস্থ্য পরস্পর নিরপেক্ষ। মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যবিদ্যা উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কোনটি? নিম্নলিখিত কোনটি সঠিক হবে? উত্তর কি হবে? মানসিক স্বাস্থ্যবিদ্যা এবং মানসিক স্বাস্থ্য এটা এক ধরনের ফল। মানসিক স্বাস্থ্যবিদ্যা যদি একটা প্রক্রিয়া হয়, মানসিক স্বাস্থ্য হলো তার ফল। কারণ মানসিক স্বাস্থ্যবিদ্যায় আলোচনা করা হয় মানসিক স্বাস্থ্য সম্পর্কে। মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায়, তার সংরক্ষণ, প্রতিরোধ এবং তার চিকিৎসা ব্যবস্থা, এগুলো কিন্তু মানসিক স্বাস্থ্যবিদ্যার একটা কি বলা যায় স্বাস্থ্যবিদ্যার আলোচ্য বিষয়। মানসিক স্বাস্থ্যবিদ্যার কর্মপরিসর কিন্তু প্রতি জায়গায় সর্বক্ষেত্রেই কিন্তু মানসিক স্বাস্থ্যবিদ্যার কর্মপরিসর রয়েছে। সেখানে মানসিক স্বাস্থ্যবিদ্যা যদি একটা প্রক্রিয়া হয় সেটাই মানসিক স্বাস্থ্য হচ্ছে তার ফল। অর্থাৎ মানসিক স্বাস্থ্যবিদ্যা যদি প্রক্রিয়া ধরি এবং তার ফলেই কিন্তু মানসিক স্বাস্থ্য সঠিকভাবে থাকে বা মানসিক স্বাস্থ্য আমাদের সুগঠিত হতে পারে, এটা হচ্ছে তার ফল। প্রতিরক্ষা কৌশল ব্যক্তির অহমকে সচেতন। প্রতিরক্ষা কৌশল মানে হচ্ছে ডিফেন্স মেকানিজম, যেটাকে আমরা বলি। সেই ডিফেন্স মেকানিজম কেন দরকার হয় আমাদের? অহমকে সচেতন ভাবে রক্ষা করে, নাকি অধিসত্তাকে অবচেতন ভাবে রক্ষা করে, নাকি অহমকে অবচেতন ভাবে রক্ষা করে? কোনটি? নাকি ঈদকে অবচেতন ভাবে রক্ষা করে? প্রতিরক্ষণ কৌশল ব্যক্তির কোনটি হবে? প্রতিরক্ষা কৌশল অহমকে অবচেতন ভাবে রক্ষা করে। কারণ ডিফেন্স মেকানিজমের ক্ষেত্রে ঈদের যে কামনা বাসনাগুলো, আদিম কামনা বাসনার স্থল হচ্ছে ঈদ। এই আদিম কামনা বাসনার স্থল ঈদ যখন ইগোর কোনো বাধা অতিক্রম করে তার মানে সেই ঈদের কামনা বাসনাগুলো যদি আমরা বাইরে প্রকাশ করে ফেলি, সেই ডিফেন্স মেকানিজম হিসাবে ইগো, সুপার ইগোর তিরস্কার থেকে বাঁচতে সে ডিফেন্স মেকানিজমের অংশগ্রহণ করে বা ডিফেন্স মেকানিজমটা প্রতিফলিত করে। সেক্ষেত্রে ইগোকে অবচেতন ভাবে রক্ষা করে থাকে এই ডিফেন্স মেকানিজম। মনে করো রাস্তায় চলতে চলতে যদি আমি কোনো লোককে, মনে করো যে কয়েকদিন আগে তার সাথে যদি ঝামেলা হয়েছে, পরে রাস্তায় চলতে চলতে তার সাথে হঠাৎ করে একবার দেখা হলো এবং সে ডাকলো, আমি শুনতে পেয়েছি ইচ্ছা করেও, কিন্তু আমি না শোনার ভান করে এগিয়ে যাচ্ছি। এমন সময় সে আবার সামনে এসে দাঁড়িয়ে, আমি তোকে ডাকছি তুই শুনতে পাসনি। এক্ষেত্রে যদি আমি বলি কখন ডাকছিলিস, আমি তো শুনতে পাইনি, এই যে শুনতে পাইনি সাধারণভাবে অস্বীকার করা,
এটা হচ্ছে ইগো। ইগোকে অবচেতন ভাবে রক্ষা করছে। মানে ইগোকে অবচেতন ভাবে রক্ষা করছে। আদিম কামনা বাসনার এটাই ছিল যে ওর সাথে আমি কোনোদিনই আর কথা বলবো না বা ডাকলেও সাড়া দেবো না, এটা। এবং কিন্তু ইগো যেহেতু এই কাজটা বাধাও দিতে পারেনি, সেক্ষেত্রে সুপার ইগো বিবেকবোধ, যে সমাজে বাস করতে গেলে সবার সাথেই মিলেমিশে থাকতে হবে, এই সুপার ইগোর তিরস্কার থেকে ইগোকে বাঁচাতে, মানে ইগোকে নিজে বাঁচতে ডিফেন্স মেকানিজম অর্থাৎ প্রতিরক্ষণ কৌশলকে অবলম্বন করে বাঁচতে চায়। তারপর দেখো অভিযোজন প্রক্রিয়া শুরু হয় কখন? অভিযোজন প্রক্রিয়া শুরু হয় কখন? অভিযোজন প্রক্রিয়া শুরু হয় কখন? দেখো অভিযোজন প্রক্রিয়া শুরু হয় চাহিদার ফলে, কিন্তু অভিযোজন প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ অভিযোজন প্রক্রিয়া কখন করি আমরা? যখন চাহিদা, অর্থাৎ সমাজে মিথস্ক্রিয়ার চাহিদা, সমাজে মিলেমিশে বাস করার চাহিদা, এইসব চাহিদার ফলে কিন্তু আমরা অভিযোজন করতে শুরু করি। 4 নম্বর দেখো, নিচের কোনটি শিক্ষকের মানসিক স্বাস্থ্যকে সর্বোৎকৃষ্ট ভাবে ব্যাখ্যা করে? নিচের কোনটি শিক্ষকের মানসিক স্বাস্থ্যকে সর্বোৎকৃষ্ট ভাবে ব্যাখ্যা করে? পড়ে উত্তর করার চেষ্টা করবে। কোনটি হবে সঠিক উত্তর? উত্তর কি হবে? কোন রকম অসন্তুষ্টির কারণ না ঘটিয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলিকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করেন শিক্ষক। এটাই আমরা বলবো সর্বোৎকৃষ্টভাবে ব্যাখ্যা করছে শিক্ষকের মানসিক স্বাস্থ্য, যে কোন রকম অসন্তুষ্টির কারণ না ঘটিয়ে শিক্ষার্থীদের যে সমস্যা রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে সমাধান করা। 5 নম্বর দেখো, একজন ছাত্র তার পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থানকে রাখতে মানে তার বাসস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অতিরিক্ত সচেতনতা প্রদর্শন করেন। একজন ছাত্র সে পরিষ্কার পরিচ্ছন্নতাকে অধিক মাত্রাতিরিক্ত প্রাধান্য দেয়। তাহলে এই যে সচেতনতা, এটা প্রদর্শন করে কি? এটা হচ্ছে প্রতিক্রিয়া সংগঠন। এটা হচ্ছে কি? প্রতিক্রিয়া সংগঠন, যেটাকে আমরা বলবো রিঅ্যাকশন ফরমেশন। প্রতিক্রিয়া সংগঠনটাই হচ্ছে বাসস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতা প্রদর্শন করে। কারণ সে একটা জিনিস যেখানে আগে পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থানকে রাখতে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চয়ই তার রিঅ্যাকশন ফরমেশন অর্থাৎ প্রতিক্রিয়া সংগঠনের মাধ্যমে কিন্তু এই সচেতনতা সে প্রদর্শন করছে। প্রতিক্রিয়া সংগঠন মানে আমি আগের দিনও বলেছিলাম যে একটা কোনো অবস্থায় অবদমনের ফলে কোনো শিশু যখন তার ছোট্টবেলা বা তার আগের কোনো কাজকর্মে ফিরে যেতে চায়, তাকে প্রতিক্রিয়া সংগঠন বলি। ছাত্রদের মানসিকভাবে শিক্ষাদান করা উচিত। ছাত্রদের মানসিকভাবে শিক্ষাদান করা উচিত। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক? ছাত্রদের মানসিকভাবে শিক্ষাদান করা উচিত। কারণ কি? মানসিক বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ, এর ফলে আরো ভালোভাবে শিক্ষাদান করা কিন্তু সম্ভব। তাহলে ছাত্রদের মানসিকভাবে শিক্ষাদান করা উচিত, কারণ মানসিক বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর ফলে আরো ভালোভাবে তাদেরকে কিন্তু শিক্ষাদান করা সম্ভব হয়। ভারতীয় ব্যবস্থায় অভিযোজন প্রক্রিয়াকে বলা যায়, ভারতীয় যে ব্যবস্থায় অভিযোজন প্রক্রিয়াকে বলা যায় কি? যেটাকে আমরা অভিযোজন প্রক্রিয়া বলবো ভারতীয় ব্যবস্থা, সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? অভিযোজন মানে হচ্ছে মানিয়ে নেওয়া, অর্থাৎ সব দিক থেকে সঙ্গতি বিধান করতে পারা, সেটাকে আমরা বলবো ভারসাম্য ব্যবস্থা। ভারসাম্য ব্যবস্থা হচ্ছে ভারতীয় ব্যবস্থায় অভিযোজন প্রক্রিয়াকে বলা হয় ভারসাম্য ব্যবস্থা। তারপরে দেখো, মেন্টালিটি অফ এপস গ্রন্থটির লেখককে বা কার লেখা? মেন্টালিটি অফ এপস, গ্রন্থটি কার লেখা? কোহলার, কফকা,
এরা ছিলেন অন্তর্দৃষ্টিবাদী বা সমগ্রতাবাদী বা গেস্টাল্টবাদী মনোবিদ। এই কোহলারের লেখা মেন্টালিটি অফ এপস গ্রন্থটি, কোহলার। প্রোগ্রাম শিখন কোন শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ? প্রোগ্রাম শিখন অর্থাৎ আমরা যে প্রোগ্রাম লার্নিং শিখি সেটা কোন শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ বলা যায়? উত্তর হবে স্কিনার। স্কিনারের শিখন তত্ত্ব, স্কিনারের শিখন তত্ত্ব যিনি ইঁদুরের ওপর পরীক্ষা করেছিলেন, যার শিখন তত্ত্বকে আমরা কি বলবো? অপারেন্ট অনুবর্তন বা টাইপ 2 শিখন। সেখানে স্কিনারের শিখন তত্ত্ব প্রোগ্রাম শিখনকে আমাদের ব্যাখ্যা দেয়। গেস্টাল্ট কোন দেশীয় শব্দ? গেস্টাল্ট কোন দেশীয় শব্দ? ফরাসি, ল্যাটিন, রাশিয়ান, জার্মান। গেস্টাল্ট কোন দেশীয় শব্দ? গেস্টাল্ট মানে হচ্ছে অবয়ব, যেটাকে আমরা জার্মান শব্দের ভিতরে ফেলতে পারি। গেস্টাল্ট কোন দেশীয় শব্দ? জার্মান শব্দ। এই সমগ্রতাবাদী আন্দোলন বা সমগ্রতাবাদ, এটা সম্পর্কে আমি বলেছি যে কোহলার, কফকা ছিলেন অন্তর্দৃষ্টিবাদীদের মধ্যে অন্যতম। গড় বুদ্ধি সম্পন্ন সাধারণ শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক কত? গড় বুদ্ধি সম্পন্ন যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের বুদ্ধাঙ্কের সীমানা কত? সাধারণ শিক্ষার্থী বা গড় বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থী যারা রয়েছে 90 থেকে 110, 90 থেকে 110 এদেরকে আমরা গড় বুদ্ধি সম্পন্ন বা সাধারণ শিক্ষার্থীদের বুদ্ধাঙ্কের সীমা আমরা এটা বলতে পারি। 12 নম্বর দেখো, প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন। প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয় কোথায়? প্রগতিবাদী শিক্ষা দর্শন অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশন ফিলোসফি, এডুকেশনাল ফিলোসফি, তার আন্দোলন শুরু হয় কোথায়? দেখো, প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয়েছিল কিন্তু আমেরিকাতে প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয়। কর্মভিত্তিক শিখন অর্থাৎ কর্মের সাথে শিখনের কথা বলেছিলেন কে? কর্মভিত্তিক শিখনের কথা বলেছিলেন কে? দেখো, কর্মভিত্তিক শিখনের কথা যদি আমি বলি তাহলে এখানে হবে ডিউই। ডিউই কর্মভিত্তিক শিখনের কথা তিনি বলেছিলেন, কর্মের সাথে শিক্ষাদান, এই কথা তিনি বলেছিলেন, কাজের মাধ্যমে শিক্ষাদান। 14 নম্বর দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষার অর্থ কি? অপশনগুলো খুবই কাছাকাছি, চেষ্টা করো সঠিক উত্তরটা দেওয়ার। শিশু কেন্দ্রিক শিক্ষার অর্থ কি? দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষার অর্থ হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থী কেন্দ্রিক অর্থাৎ শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে থাকবেন শিক্ষার্থী এবং তাকে ঘিরেই সমস্ত আয়োজন সম্পন্ন হবে বা সমস্ত আয়োজন চলবে তাকে ঘিরেই। তাকে আমরা বলবো শিশু কেন্দ্রিক শিক্ষা। তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে থাকে শিক্ষার্থী, ঠিক। 15 নম্বর দেখো, শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ কি? বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাগত পারদর্শিতাগত যে পার্থক্য থাকে, বিভিন্ন পার্থক্য যে থাকে শিক্ষাগত পারদর্শিতার মধ্যে, এর কারণ কি? শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ কি? দেখো, পারদর্শিতার পার্থক্যের কারণ বিভিন্নভাবে হতে পারে। বুদ্ধির ক্ষেত্রে পারদর্শিতার পার্থক্য হতে পারে, বুদ্ধির ক্ষেত্রে প্রবণতা বা আগ্রহের ক্ষেত্রে কিন্তু হতে পারে, পাঠ অভ্যাসের ক্ষেত্রেও কিন্তু হতে পারে।
তাহলে উত্তর হচ্ছে সবগুলো। পাঠ অভ্যাস যদি কম হয়, প্রবণতা যদি না থাকে, বুদ্ধি যদি অত্যাধিক হলেও শিক্ষাগত পারদর্শিতার পার্থক্য থাকবে। শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করার প্রধান উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি সম্পর্কে শিক্ষা প্রশ্ন করার এর প্রধান উদ্দেশ্য কি হতে পারে? উত্তর করো, সবাই উত্তর করার চেষ্টা করো যে শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করার প্রধান উদ্দেশ্য। ভালো করে দেখো, শিক্ষার্থীদের পারদর্শিতা সম্পর্কে ধারণা করা। সঠিক উত্তর কোনটি হবে? শিখন প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করার প্রধান উদ্দেশ্য কি? শিখন প্রস্তুতি অর্থাৎ কোনো কিছু শিখতে গেলে তার প্রস্তুতি কতটা রয়েছে সে সম্পর্কে প্রশ্ন করার প্রধান উদ্দেশ্য কোনটি হবে? ভালো করে দেখো, বুদ্ধি সম্পর্কে ধারণা করা, বিশেষ বুদ্ধি, পারদর্শিতা কোনোটিই কিন্তু হবে না। উত্তর হবে যে বিষয়ে শিক্ষাদান করা হবে সে বিষয়ের অর্জিত জ্ঞান সম্পর্কে ধারণা করা। অর্থাৎ যে বিষয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষা দান করা হবে সে বিষয়ে সে কতটুকু অর্জিত জ্ঞান, অর্থাৎ সে তার অর্জিত জ্ঞান কতটুকু রয়েছে সে বিষয়ে শিক্ষার্থীদের মানে শিক্ষককে জানতে গেলে শিখন উদ্দেশ্য শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করাই কিন্তু মূল ব্যাপার। যেমন যদি আমি শিক্ষার্থীদের নদী সম্পর্কে কবিতাটি পড়াই, তাহলে শিক্ষার্থীদের আগে প্রথমে সে নদী দেখেছে কিনা, নদী নামটা শুনেছে কিনা এ সম্পর্কে আমি প্রশ্ন করব। কারণ সে নদী সম্পর্কে কতটুকু সে জানে সেটা সে সম্পর্কে আমাকে জানা উচিত, তারপরে কিন্তু সেই অনুযায়ী আমি শিক্ষাদান করতে পারি। বিশেষ শিক্ষা বলতে বোঝায় বিশেষ শিক্ষা বলতে বোঝায় বিশেষ শিক্ষা বলতে বোঝায় সাধারণ শিক্ষার থেকে পৃথক শিক্ষা ব্যবস্থা। সাধারণ শিক্ষার থেকে পৃথক শিক্ষা ব্যবস্থা হচ্ছে বিশেষ শিক্ষা। বিশেষ শিক্ষা বলতে বোঝায় সাধারণ শিক্ষার থেকে পৃথক শিক্ষা ব্যবস্থা। শ্রী ভক্ত বৎসলম কমিটি, এটা হচ্ছে নারী শিক্ষার উন্নতির জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল। শ্রী ভক্ত বৎসলম কমিটি, এই কমিটি কবে গঠিত হয়েছিল? কবে হয়েছিল? 1963 খ্রিস্টাব্দে শ্রী ভক্ত বৎসলম কমিটি গঠিত হয়েছিল নারী শিক্ষার পাঠ্যক্রমের উন্নতি সম্পর্কে। আমাদের এই কমিটি গঠিত হয়েছিল। যারা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে আমি বলি যে আমাদের সেপ্টেম্বরে পরিপূর্ণ রুটিন রয়েছে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন এক্সপার্ট টিচার দ্বারা কিন্তু এখানে মানডে টু স্যাটারডে পর্যন্ত আমাদের ক্লাস চলে, ইউটিউবে ফ্রি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। 19 নম্বর দেখো, বধির শিশু সাধারণ শিশু অপেক্ষা সবচেয়ে পিছিয়ে থাকে কোথায়? কোন বিকাশে বধির শিশু সাধারণ শিশু অপেক্ষা সবচেয়ে বেশি পিছিয়ে থাকে? এইটা সহজ কোশ্চেন। যেখানে বধির শিশু কানে শুনতে পায় না, তাহলে কানে শুনতে না পেলে তার ভাষার বিকাশ হবে না, তাহলে ভাষার বিকাশে তা কিন্তু পিছিয়ে থাকবে। 20 নম্বর দেখো, শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষায় শিক্ষকের ভূমিকা হবে। এই ধরনের শিক্ষার্থীদের যদি শিক্ষকের নজরে আসে তাহলে কি করবেন? শ্রবণ প্রতিবন্ধী যারা রয়েছেন শিক্ষার্থী, এই ধরনের শিক্ষার্থী যদি শিক্ষকের নজরে আসে তাহলে কি করবেন? যদি নজরে আসে তাহলে
অবশ্যই সবগুলি হবে, অবশ্যই সবগুলি হবে, কেন হবে না? কারণ অভিভাবককে জানাতে হবে শ্রবণ প্রতিবন্ধী রয়েছে যাতে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা সাহায্য গ্রহণ করা যায়। শিক্ষার্থীদের সামনে বেঞ্চে বসাবেন যাতে শ্রেণীকক্ষের সমস্ত কার্যক্রম তার বোঝা সম্ভব হয়। বোর্ডে লেখার সময় শিক্ষক জোরে উচ্চারণ করবেন, যাতে অঙ্গভঙ্গি করবেন যাতে তার বুঝতে সুবিধা হয়। 21 নম্বর দেখো, নিচের কোনটি মৌলিক উপাদান নয় শিক্ষার? মৌলিক উপাদান নয় শিক্ষার, মৌলিক উপাদান নয় কোনটি? মৌলিক উপাদান আমাদের দেখো শিক্ষক হবে, বিদ্যালয় হলো, শিক্ষার্থী হলো। মৌলিক উপাদান অপরিহার্য উপাদান, কিন্তু শিক্ষা উপকরণ নয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে শিক্ষা, শিক্ষা উপকরণ। শিক্ষক উপকরণ নয়, এটা হবে শিক্ষা, শিক্ষা উপকরণ, এটা হচ্ছে উপাদান নয় শিক্ষার। সংরক্ষণ পরিমাপের জন্য অন্যতম কৌশল। সংরক্ষণ পরিমাপ মানে হচ্ছে যে আমরা স্মৃতিতে কতটুকু সংরক্ষণ করতে পেরেছি কোনো বিষয় সম্পর্কে, সেটা অন্যতম পরিমাপের কৌশল কোনটি? একদম সহজ, যেটা হচ্ছে পুনরাবৃত্তি পদ্ধতি। পুনরাবৃত্তি পদ্ধতি কিন্তু পরিমাপের জন্য সবচেয়ে অন্যতম পরিমাপের কৌশল। 23 নম্বর দেখো, সর্বশিক্ষা অভিযান কি ধরনের প্রকল্প? আমরা জানি এসএসএ একটি প্রকল্প যেটি আমাদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে বিদ্যালয়ের আঙিনায় নিয়ে আসার জন্য একটি উপযুক্ত কার্যক্রম বা প্রকল্প। এটি কি ধরনের কার্যক্রম আমরা বলতে পারি? দেখো, এটি কেন্দ্রীয়, রাজ্য, স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলির সহযোগিতামূলক একটি প্রকল্প হচ্ছে সর্বশিক্ষা অভিযান, যেটি কেন্দ্র, রাজ্য এবং স্থানীয় স্বায়ত্ত সংস্থাগুলির একটা মিলিত সহযোগিতামূলক প্রকল্প। তারপরে দেখো, শিক্ষা প্রযুক্তিতে দূরদর্শনের কাজ কি? শিক্ষা প্রযুক্তিতে দূরদর্শনের কাজ কি? দেখো, শিক্ষা প্রযুক্তিতে দূরদর্শন অর্থাৎ টিভি বা এই মাধ্যমের প্রধান কাজ হচ্ছে টিভির মাধ্যমে শিক্ষকদের, আগে যখন ব্যাপকভাবে কম্পিউটার প্রচলন হয়নি সেখানে টিভি ছিল, মানে আমাদের বাইরের খবর বা যে কোনো টেকনিক্যাল বিষয়ে সেখানে কিন্তু আলাদা করে একটা সময় নিয়ে সেখানে শেখানো হতো। তাহলে সেখানে হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ, জীবনব্যাপী শিক্ষার প্রসার ঘটানো, কম্পিউটার সাক্ষরতার প্রসার ঘটানো। এক্ষেত্রে আমরা বলবো উপরের সবগুলোই কিন্তু দূরদর্শনের কাজ। প্রেরণা হলো উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রবণতা, তথ্য প্রক্রিয়াকরণ, স্বকীয় অন্তর্জাত বৃদ্ধি, অভিজ্ঞতা অর্জন। প্রেরণা কোনটি? প্রেরণা যেটাকে আমরা বলি তাড়না বা চাহিদা বা প্রয়োজন, যেটাকে আমরা প্রেরণা বলতে পারি, সেখানে উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রবণতাই এটা। শিখনের সীমা নির্ধারণ করে কোনটি? শিখনের সীমা নির্ধারণ করে কোনটি? ভালো করে দেখো, শিখনের সীমা নির্ধারণ করে পরিণমন। পরিণমন কিন্তু শিখনের সীমা নির্ধারণ করবে কতটুকু সে শিখতে পারবে বা কতটুকু নিতে পারবে। চিন্তা জগতের কোনো বিষয়কে সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসাকে, প্রক্রিয়াকে আমরা কি বলবো? চিন্তা জগতের কোনো বিষয়কে সুস্পষ্টভাবে মনের সামনে নিয়ে আসা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলি মনোযোগ। সেটাকে কি বলা হয়? মনোযোগ। 28 নম্বর দেখো, দৃষ্টি প্রতিবন্ধীদের শনাক্তকরণের উপায় কি? এটা একটি বস্তু হবে, একটি। তাহলে দৃষ্টি প্রতিবন্ধী শনাক্তকরণের উপায় হচ্ছে সবকটি। 19 নম্বর দেখো, সর্বজনীন পাঠ শেষ করার অর্থ কি? সর্বজনীন ভাবে পাঠ কোনো
কোর্স শেষ করার আমরা এটার অর্থ কি বলতে পারি? সর্বজনীনভাবে পাঠ শেষ করার অর্থ কি হতে পারে? ভালো করে দেখো, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অষ্টম শ্রেণী পর্যন্ত পরিপূর্ণভাবে পাঠ শেষ করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ শেষ করাই হচ্ছে আমাদের সর্বজনীনভাবে পাঠ শেষ করার অর্থ। শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তির কাজ কি? শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তির কাজ কি হতে পারে? উত্তর করো। দেখো, শিক্ষা বিজ্ঞানের কাজ হচ্ছে, শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তির কাজ হচ্ছে শিক্ষণ প্রক্রিয়ার উন্নতি সাধন করা। যেটা শিক্ষা দেওয়া হচ্ছে এবং যেটা শেখা হচ্ছে, এই দুটোর প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা অনেক উন্নতি সাধন করতে পারি। আজকে ছিল এ পর্যন্ত। কার কতটা হলো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের TWS একাডেমি অ্যাপ নিজের মোবাইলে যদি না থাকে বা নিজের মানে পিসি বা যে কোনো ধরনের ডিভাইসে যদি না থাকে, তোমরা যেখানে ক্লাস করতে পারো সেটা অবশ্যই ইনস্টল করে নেবে এবং সেখানে আমাদের টেট 2024 ফাউন্ডেশন ব্যাচ সহ অন্যান্য ফাউন্ডেশন ব্যাচগুলো চলছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে নেবে। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কোশ্চেন নিয়ে আমাদের আলোচনা চলবে।